দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্প, পুরান ঢাকার বংশালে এলাকায় ভবনের অংশ ভেঙে ৩ জন সহ নিহতের সংখ্যা বেড়ে ৬, অনেকে আহত। অনুধাবন করি নাই কখনো। করে দেখেছি মনে মাটি কাঁপতেছিল। শুরু হওয়ার পরে আমি বাইরে বের হয়ে গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে। খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়াদৌড়ি করে একজন একদিকে আমরা ছোটাছুটি শুরু করছি। আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে, আমরা বেঁচে গেছি। দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, তথ্য আবহাওয়া গবেষণা কেন্দ্রের। ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বেশি ঝুঁকিতে। এই যাবৎকালের যদি আমি বলি, এই ৩ দশকের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প ছিল আজকে। 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সময়। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেনাদের স্মরণ। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের উপর। এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয় সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য। একক সংখ্যাগরিষ্ঠতা থাকে, দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্ম দেবে। চলছে বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টের তৃতীয় দিন। ভূমিকম্পের কারণে ৩ মিনিট বন্ধ ছিল খেলা। গণমাধ্যম কর্মীদের মধ্যে আতঙ্ক। তো সারা দেশে সবাই হয়তো তীব্রভাবে টের পেয়েছে, কিন্তু প্রেস বক্সে যারা আমরা ছিলাম তাদেরটা একদম ভয়ঙ্কর অবস্থা ছিল। মানুষের আতঙ্ক, ক্রিকেটারদের আতঙ্ক আমরা টের পাচ্ছিলাম। এখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করতেছিল এবং ম্যাচও বন্ধ হয়ে গেছিল এবং গ্যালারি থেকে দর্শকরা চিৎকার করতেছিল। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আবহাওয়া দপ্তর জানিয়েছে এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। স্থানীয় সময় সকাল 10:40-এর দিকে এই কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল, ফলে তীব্র শক্তিতে কম্পন আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী থেকে উৎপত্তিস্থল খুব কাছেই হয় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে, উপরে তাকায় দেখি যে বিল্ডিং টিল্ডিং সব কাঁপাকাঁপি শুরু করছে। আমরা প্রথমে বুঝতে পারি নাই, তো কিছুক্ষণ 10 সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি। করে দেখেছি মনে মাটি কাঁপতেছিল আর অনেক জোরে। তখন আমরা সবাই এলোমেলো, যে যার মতো চলে গেছে। প্রচণ্ড ঝাঁকুনির পরে আর কি আমরা আসলে দিকবিতেল হয়ে সবাই বের হয়ে আসি আর কি। ভয় পেয়েছি, আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে, আমরা বেঁচে গেছি। যে যেদিক দিয়ে পারছে বের হয়ে চলে আসছে। আমরা ওইখান থেকে যে একজনের গ্লাসটা ভেঙে দিছিল, ওখান থেকে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে আমরা নেমে নিচে আসছি আর কি। খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়াদৌড়ি করে একজন একদিকে আমরা ছোটাছুটি শুরু করছি। এত ভয়ঙ্কর ভাবে, আর এই বিল্ডিং এ 36টা ফ্যামিলি থাকে। হ্যাঁ, আমরা সবাই একদম 10 তলা থেকে নিচে নেমে বসে আছি। আমরা তখন হোটেলে নাস্তা খাইতেছি, তখন দেখতেছি খালি কাঁপতেছে আর নাস্তা ধুয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি। রাজধানীর বাইরেও ভূমিকম্পে কাঁপল দেশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে 3 জনের। আহত হয়েছেন কয়েকজন। গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হয়েছেন গার্মেন্টের শতাধিক শ্রমিক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে।
হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইলে দেয়াল চাপায় প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় ফাতেমার। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত, একজন মারা গেছে 2জন আহত। আর নাতিন রে বলে বউ বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কাঁপ কিছু শুনি না, এরপর চিল্লা বলে হুন না হ্যাঁ কিছু দেখি না, মানে বউয়ের বিয়ার ওয়ালের ভিতরে বলে পরে আসছিল, আর একজন লোক আসছিল। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এছাড়া রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2জন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। পলাশ উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে আহত হয়েছেন 3 জন। গুরুতর আহত 2জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে, লিফট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, তো শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব কিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো সাকিব ভূমিকম্প, পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর পঙ্গু হাসপাতালে রয়েছেন লাভলি বিথি, যাব তার কাছে। বিথি, রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের অনেকেই ভর্তি হয়েছেন, তাদের এই মুহূর্তের কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত। শাওন, ভূমিকম্পের পরপরই হচ্ছে বিভিন্ন এলাকা থেকে জাতীয় পঙ্গু হাসপাতালে এসেছে বিভিন্ন ছোট বড় বিভিন্ন ইনজুরি নিয়ে, এবং এখানে যারা কর্মরত আছে এবং টিকিট কাউন্টারে আছে তাদের সাথে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় এখনো পর্যন্ত প্রায় 70 জনের মতো চিকিৎসা নিতে এসেছেন। বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু, পেশা মানুষরা কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু বেশিরভাগ আহত হয়েছে কিন্তু প্যানিকড হয়ে আহত হয়েছে, অর্থাৎ হয়তো ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হওয়ার পর ওই অবস্থায় কেউ হয়তো দৌড় দিয়েছেন, অথবা ভূমিকম্প থামার পরপরই হয়তো দৌড় দিচ্ছেন, সিঁড়ি দিয়ে নামছেন, এইরকম হুড়োহুড়ি করতে গিয়ে মূলত আহত হয়েছে। এখানে যারা এসেছেন ছোট হাত পা কাটা অথবা মাথা কাটা, সেগুলো যদি ছোটো খাটো হয় সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিয়ে। কারো হচ্ছে হয়তো 2-1 দিন রাখবে, 2-1 দিন রেখে প্লাস্টার করা হয়েছে, 2-1 দিন রেখে হয়তো ছাড়বে, এবং কারো একটু লম্বা সময় থাকতে হবে। যেটা বলছিলাম যে ডুয়েটে পরে 2টা স্টুডেন্ট, ওরা হচ্ছে যখন ভূমিকম্প হচ্ছিল ভয়ে 2 তলা থেকে লাফ দেয় এবং তারপর করে হচ্ছে পায়ের যে গোড়ালি তার একটু ওপরে ভেঙে গেছে এবং সেটা সার্জারি ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না। সার্জারির বেশ কিছু রোগীও এখানে আছে, অর্থাৎ এখানে যারা ডাক্তার, নার্স যারা আছেন, তারা স্টাফরা যারা আছেন, তারা বেশ ব্যস্ত সময় পার করছে, কারণ একের পর এক রোগীরা আসছেন। আর রোগীর তুলনায় এখানকার স্টাফ যারা আছে সেটা সীমিত, সুতরাং যেহেতু সবাই ব্যথা পাচ্ছেন, সবার মধ্যেই রোগীদের মধ্যে, রোগী স্বজনদের মধ্যে একটু উত্তেজনা, অস্থিরতা আছে যে কার পেশেন্টকে আগে দেখাবে, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এখানকার স্টাফ যারা আছেন সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন একজনকে ছেড়ে দিয়েছে, তাকে বাসায় নিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর। এখন আরেকটা ইনজুর্ড, বেশ ভালো রকমের ইনজুর্ড, তাকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বলা যায় যে অবস্থা বেশ গুরুতর পঙ্গু হাসপাতালে, এবং যেহেতু ঢাকার আশপাশ থেকেও আসছে, এই সংখ্যাটা হয়তো আরও একটু বাড়তে পারে, আসতে একটু সময় লাগবে। তো এই হলো ভূমিকম্প পরবর্তী জাতীয় পঙ্গু হাসপাতালের অবস্থা, এবং অবস্থা বেশ গুরুতর, সেটা কিন্তু বলাই যায়। বিথি,
ভর্তি যারা রয়েছেন আহত তাদের কি অবস্থা এই মুহূর্তে, চিকিৎসকরা কি বলছেন? মূলত ভূমিকম্প পরবর্তী সময় পর থেকে কিন্তু যে রাজধানী ঢাকার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু আহতদের ভিড় আসলে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা ঢাকা মেডিকেলে রয়েছে, এখানে ঢাকার উপকণ্ঠ থেকে মূলত বেশ কয়েকটি জেলা থেকে এবং উপজেলা থেকে কিন্তু এখানে রোগীরা আসা শুরু করেছে এবং ইতিমধ্যে তাদের মধ্য থেকে একজন নিহত হওয়ার সংবাদও কিন্তু আমরা পেয়েছি, যিনি আসলে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে এসেছিলেন আহত অবস্থায় এবং তাকে এখানে আসার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার বয়স হচ্ছে 10, ওমর নামে এবং এই পরিবারে অর্থাৎ এই ওমরের পরিবারের আরও দুজন আহত। এক হচ্ছে তার বাবা, তিনি এখন ইতিমধ্যে আইসিইউতে রয়েছেন এবং তার বোনও আহত অবস্থায় রয়েছেন এবং তার 4 সদস্যের পরিবারটির মধ্যে অর্থাৎ মা, তাদের যে মা তিনি এখন পর্যন্ত মোটামুটি সুস্থ আছেন, বাট এই যে পরিস্থিতিতে তিনিও আসলে উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। এবং শুধুমাত্র এরকম নরসিংদী নয়, নারায়ণগঞ্জের একটা পরিবারের সাথে কথা বলছিলাম, তারাও মূলত সেই পরিবার থেকে বেশ কয়েকজন আহত অবস্থায় এসেছেন এবং আপনি জেনেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মধ্যেও কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং অনেকেই ইতিমধ্যে একের পর এক এই ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে কিন্তু আসা শুরু করেছেন আহত অবস্থায় এবং অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে ফিরেও গিয়েছেন। এবং আরেকটি তথ্য হচ্ছে যে ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন, বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন, আহতদের সাথে কথা বলেছেন এবং তাদের চিকিৎসার যে ব্যবস্থা সেটি যেন আসলে সঠিকভাবে হয় সে বিষয়ে আসলে আলাদাভাবে তিনি তদারকি করছেন এবং সেই তদারকির পরপরই তিনি হয়তো গণমাধ্যমে আলাদা করে কথা বলবেন যে ভূমিকম্পে যারা এই বিভিন্ন দেয়াল ধসে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু দেয়াল ধস জনিত কারণে কিন্তু এই যে ভূমিকম্পের বা আহত হয়েছেন এবং সেটির ব্যবস্থা আসলে গ্রহণে কি করা হবে। অনেকেই বলছিলেন যে একটু আগে মিটফোর্ড হাসপাতাল থেকে যখন কথা বলছিলাম সেখানে শিক্ষার্থীরা কিন্তু যে মারা গিয়েছেন তার বিচারও চেয়েছেন, ফলে সেই জায়গা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং সেটির বিস্তারিত নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীতে জানানো যাবে। নিশ্চয়ই রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। পুরান ঢাকার বংশাল এলাকায় রয়েছেন রাব্বি সিদ্দিকী, যাব তার কাছে। রাব্বি, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কি জানা গেছে? পরিচয় কিন্তু একেবারেই একজনের এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, শিশু বাচ্চা, সেই বাচ্চার পরিবার পাওয়া যায়নি এবং সেটি নিশ্চয়ই আমার সহকর্মী আহমেদ রেজা আপনাকে সেই তথ্য জানাবে। মিটফোর্ড হাসপাতালের মর্গে কিন্তু সেই শিশুটি আছে। আর এখনও এখানে পুরো জায়গাটি ভবনটি কিন্তু ঘিরে রেখেছে সেনাবাহিনী, সেই সাথে অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু আছে। আমার ঠিক পেছনে যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন, যে এই ভবনের উপর থেকে বারান্দার যে কার্নিশের যেগুলো থাকে রেলিংগুলো, সেই রেলিংয়ের পলেস্তারা খসে পড়েছে এবং সেই পলেস্তারায় কিন্তু আপনার দুর্ঘটনাস্থলেই 3 জন মারা গেছেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, পুলিশ সব বাহিনী সবাই কিন্তু নিশ্চিত করছে। এই ভবনটি সহ ফায়ার সার্ভিসের যে বক্তব্য, যে এই ভবনটি সহ আশপাশের অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ এবং শুধু এই একটি ভবন না, এই কেবল সেই যে বংশালের যে এই ভবনটি না, আশপাশের অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ এবং যে কোনো মাত্রার ভূমিকম্পেই কিন্তু বড় বিপর্যয় হতে পারে এমন আশঙ্কা ফায়ার সার্ভিসের। এলাকাবাসী বলছে যে এখনই যদি সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা না করে তাহলে বড় বিপর্যয় হতে পারে, তাই প্রয়োজন এলাকাবাসীও ছাড় দিতে রাজি আছে যে কোনো সংস্কারে, সরকারের যে কোনো সংস্কারে এলাকাবাসী একমত হবেন এবং সেই জন্য সরকারকে কিন্তু এখনই এগিয়ে আসার কথা বলছে এখানকার যারা বাসিন্দারা, যারা থাকেন এই ঝুঁকি নিয়ে থাকেন তারা। এবং আপনাদের কাছ থেকে জানতে চাই যে ফায়ার সার্ভিস কিন্তু বলেছে সব ভবনই ঝুঁকিপূর্ণ, ভয় লাগে? আমি এখানকার না ছিলাম, বলতে পারবো না। আপনি এই এলাকার না? আপনি এই এলাকার? জি। ভয় লাগে কি না এই যে একটা বিপর্যয়? হ্যাঁ, এটা ভয় লাগে, অবশ্যই ভয় লাগে। আমাদের বিল্ডিং ওইটাও সম্পূর্ণ বিল্ডিং একেবারে কাঁপে গেছে, আমরা সব দূরে নিচে নেমে গেছি। ঝুঁকি নিয়ে থাকেন, মানে সরকারের কাছে কি আপনাদের কোনো পরিকল্পনা নাই যে কিভাবে ঝুঁকি কমানো যায়? এটা সরকারি পদক্ষেপ নেবে, আমাদের কাছে এসে বলবে যে এইভাবে করেন, তাহলে আমরা সেভাবে সতর্ক হব, কিন্তু সরকার আমাদের কোনো পদক্ষেপ নেয় না। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুনছিলেন যে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং সরকারের যে কোনো পদক্ষেপে তারা সহায়তা করবেন বলে কিন্তু জানিয়েছেন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের ভূমিকম্প নিয়ে বিশ্লেষণ জানবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
জনাব আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে এই প্রশ্ন কিন্তু হরদম আমাদের শুনতে হয়, বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প হলে আমরা কিভাবে দুর্যোগ সামাল দিব, আসলে প্রস্তুতি নিয়ে আপনার মূল্যায়ন কি? যেটুকু দেখলাম এবং আপনাদের মাধ্যমে যেটুকু জানতে পারলাম যে আসলে আমাদের ভূমিকম্পের ব্যাপারে আমরা বারবার শুনি কিন্তু মনে রাখি না, ঠিক যখন ভূমিকম্প হয় তখন আসলেই আমরা কি সেই কাজটা করেছি, এটা আমার একটা প্রশ্ন। যে কারণ হচ্ছে যে আমরা জানি যে ভূমিকম্প যখন হচ্ছিল তখন আমি আমার স্ত্রী এবং আমার কাজের লোক সহ বাসায় যেহেতু আমরা 6 তলার উপরে, সেহেতু দৌড়ে আমাদের লিফট কোর বা যেখানে বিম এবং কলামের জয়েন্ট আছে ঠিক সেখানে আমরা সবাই বসে গেলাম এবং আমাদের মাথায় আমরা সঙ্গে সঙ্গে বালিশ নিয়ে, কারণ বিছানাটা কাছে ছিল, বালিশ নিয়ে মাথায় দিয়ে আমরা বসেছিলাম যতক্ষণ পর্যন্ত ভূমিকম্পটা হচ্ছিল। তা ঠিক এই জিনিসটা আমরা কতজনা করলাম, আমরা দেখলাম যে অনেকে ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। তা আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কথা শুনছিলাম, আপনি আমাদের সঙ্গে থাকবেন, তবে এই মুহূর্তে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা, আমরা সরাসরি একটু তার বক্তব্য শুনে নিতে চাই। এই হইল আমার কাছে, তবে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে শুকর করি যে এইখানে যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণেই এই মাত্রাটা অনেক বেশি হয়েছে, কিন্তু টিভিতে যারা দেখলাম এটা 5.2, কিন্তু ইনজিউরটা সে তুলনায় একটু বেশি হয়েছে। ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন দোতলা থেকে লাফ দিয়েছে, আরেকজন দোতলায় নামতে গেছিল, সেখানেই ঝুলেছিল, ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এরকম নানান বিষয়গুলো আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তার নিজ নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করতে পারি। আপনার রাজধানীর হাসপাতালগুলোকে আলাদা কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা, বা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে? আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা, সব মানে সরকারি হাসপাতাল। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা স্বাস্থ্য উপদেষ্টার কথা শুনে নিলাম। আমাদের সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা আরও একবার তার কাছে ফিরতে চাই। স্যার, প্রস্তুতি নিয়ে যে মূল্যায়ন সেটি আপনি জানাচ্ছিলেন, আপনার কাছে আর একটু জানতে চাই ফায়ার সার্ভিসের জনবল সরঞ্জাম পর্যাপ্ত কিনা, একই সঙ্গে ভূমিকম্প পরবর্তী আফটার শক হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কী ধরনের প্রস্তুতি নিতে হবে সেই পরামর্শ যদি দেন আমাদেরকে। এবং একই সঙ্গে জানতে চাই যে অনেক ভবন তো হেলে পড়ার খবর পাওয়া যাচ্ছে, সেখানে এই মুহূর্তে কেমন ব্যবস্থা আসলে নেওয়া দরকার? এখন যে ব্যবস্থা নেওয়ার খুব বেশি প্রয়োজন সেটা হলো যে একবার ভূমিকম্প হওয়ার পরে আমরা জানি যে আফটার শক হয়ে থাকে, সেটা কয়েক ঘন্টার মধ্যে হতে পারে বা কয়েক দিনের ভিতরেও হতে পারে। অতএব এখন মানুষকে একটু সতর্ক হতে হবে এবং ভূমিকম্পের হলে কি করতে হবে সেটা আবারও একটু রিভিউ করা দরকার হবে, যাতে করে আমরা যে ভুলটা করলাম এবার সেই ভুলটা যেন না করি। আমাদেরকে যারা একতলা দুতলা ভবনে আছেন বা উঁচু ভবনেরও একতলা দুতলাতে আছেন, তারা সঙ্গে সঙ্গে বার হয়ে যাওয়াটাই ভালো হবে বিল্ডিং থেকে, এবং বার হয়ে গিয়ে একটা খোলা জায়গা যেটুকু পাওয়া যায় সেখানে আশ্রয় নিতে হবে। কিন্তু যারা 5-6 তলা কিংবা তারও বেশি তলায় আছেন তারা কখনোই নামার চেষ্টা করবেন না প্লিজ। কারণ হলো যে আপনি নামতে নামতে কিন্তু ভূমিকম্পের সেই শক সেটাতে বিল্ডিং ধসে পড়তে পারে, এবং ধসলে তখন আর বাঁচার উপায় থাকবে না। আমরা যেটা মনে করি যে ভূমিকম্পে যদি ভবন ধস হয় তবুও যেন আপনি বেঁচে থাকতে পারেন, তার জন্য সামান্য কিছু জানতে হবে। সেটা হলো যে ঘরের ভিতরেই কোনো একটা খুঁটি ধরে, শক্ত জিনিস ধরে, সেটা ওয়ালের পাশে কর্নারে, কারণ বিম এবং আমরা যেটা বলি কলাম, সেটার জয়েন্ট যেখানে বা একটা বিল্ডিং এর কর্নারে এই জয়েন্টটা থাকে সাধারণত, কিংবা মধ্যখানেও দেখবেন যে জয়েন্ট আছে, সেই জয়েন্টে যে আপনার সপরিবারে আশ্রয় নেবেন। এবং সেই সাথে আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটা হলো মাথাতে কোনো না কোনো একটা বালিশ হোক, একটা তোষক হোক, একটা সুটকেস হোক, ব্রিফকেস হোক, কিছু একটা মাথায় নিয়ে যেন আমরা মাথাটাকে ঢেকে রাখি। কারণ
বিল্ডিংটা তো একসাথেও হয়তো বা কলাপস করবে না, একটা অংশ কলাপস করলে সেখান থেকে ডেব্রিজ, ইট, বালু সেখানে এসে আমাদের মাথায় আঘাত করলে আমরা সেখানে হয়তো বা নিহত হয়ে যাব। তাই সেই জন্য আমাদেরকে নিজেদেরকে আগে সেই দুর্বল জায়গা প্রোটেক্ট করে সপরিবারে সেই দেয়ালের পাশে কোনায় অবস্থান নেবেন এবং যতক্ষণ যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানেই আশ্রয় নেবেন। দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, বা উপরে যাওয়া বা নিচে নামা কোনোটাই করবেন না। তবে অনেকে যেটা আছে একদম টপ ফ্লোরে যিনি আছেন তারা যদি মনে করেন যে ছাদে চলে যাবেন, সেখানে খুঁটি আছে সেটাকে জাবড়িয়ে ধরে রাখতে পারবেন, তাহলে সেটা কিন্তু এখানে অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে যে টপ ফ্লোর থেকে তারা ছাদে যদি খোলা থাকে সঙ্গে সঙ্গে উপরে যেয়ে সেই খুঁটি বা যেটা আছে যেটা ধরে, কারণ হলো যে যদি মনে রাখবেন যে বিল্ডিংটা যদি ঢলে যায়, যেটা ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং কিন্তু ঢলে গিয়েছে, তখন যেন আপনি স্লিপ কেটে আবার উপরে থেকে না পড়ে যান, সেটা সেই সুবিধা থাকলেই খালি ছাদে যাবেন, নাহলে ছাদেও যাবেন না। এই জিনিসটা মনে রাখতে হবে। আর ঘটনাটা যেটা ঘটলো যে আতঙ্কগ্রস্ত হয়ে যে মানুষজনা সে দোয়া দরুদ পড়েন বা যে ধর্মের আছেন সেই ধর্মের বয়ান করুন, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি কিংবা ওই বারান্দাতে বা জানলার কাছে যাবেন না। তাহলে হবে কি যে আতঙ্কে আপনি নিজেও জানবেন না, হয়তোবা ঝাঁপ দিয়ে পড়ে গেছেন বা আপনার শিশুটা ঝাঁপ দিয়ে পড়ে গেছে। তাই সেই কাজের জন্য এই জন্যই বলা হয় যে বারান্দা কিংবা জানলার কাছে না যেয়ে বরঞ্চ ঘরের কোণাতেই অবস্থান নেবেন, যাতে করে এই ভয়টা আপনি সামলিয়ে নিতে পারেন। এবং জনাব আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানানোর জন্য। লিংক রোড এলাকায় শামীম, লিংক রোডে একটি ভবন হেলে পড়ার তথ্য আমরা পেয়েছি, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? 5.7 মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে ঢাকা শহরের বেশ কিছু জায়গার মতো বাড্ডা লিংক রোডে এখানেও একটি বাণিজ্যিক ভবন আসলে হেলে পড়েছে। আমরা এই মুহূর্তে সেখানেই আছি। একটু যদি দেখাতে চাই, হয়তো আমরা দেখাতেই পারছি যে দুটি ভবন আসলে গায়ে গায়ে লেগে গেছে। তবে আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, এই ভবনটা আগে থেকেই একটু হেলে ছিল, তবে আজ যে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেই ভূমিকম্প সংঘটিত হওয়ার পরে ভবনটা আরও বেশি হেলে গেছে। এবং এখানে যারা ছিলেন, আমরা শুরুতে এসেই তাদের সাথে কথা বলেছি, যেহেতু এটা বাণিজ্যিক ভবন এবং আজ যেহেতু সরকারি ছুটি, এজন্য পুরো ভবনটাই এক প্রকার খালি, যেহেতু ফলে এখানে আসলে হুড়োহুড়ি বা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ফলে আহত হওয়ার বা কোনো ধরনের আহত হওয়ার ঘটনাও এখানে ঘটেনি। তবে এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছেন দুটি ভবনের যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটি ছিল, সেই জায়গাটি আসলে পুরোটাই এখন দুই ভবনে লেগে গেছে। এর ফলে যে আশপাশে যারা আছেন তারা বলছেন যে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। আবারও যদি আসলে ভূমিকম্প সংঘটিত হয় তাহলে এই ভবন ভেঙে পড়তে পারে, এমনটাই শঙ্কা করছেন তারা। তবে ভবন মালিকের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি আসলে দাবি করছিলেন এটা বেশ আগে থেকেই হেলে পড়েছে। সুতরাং এই অবস্থা বা এই পরিস্থিতি নিয়ে তারা কোনোভাবেই শঙ্কিত নয়, এমনটাই বলছেন। তবে আশপাশে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন আমরা প্রতিদিনই দেখি এই ভবনটা আগে। শামীম রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। শাহজালাল বিমানবন্দরের দোতলার ড্রাইভওয়েতে বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে পলেস্তারা। এ বিষয়ে জানবো, সহকর্মী আব্দুল্লাহ তুহিন এখন যোগ দিচ্ছেন। তুহিন, কি অবস্থা এই মুহূর্তে জানাবেন আমাদের? কিছুটা আতঙ্ক তো সারা দেশে যেভাবে আতঙ্কের খবর আপনি বলছিলেন, শাহজালাল বিমানবন্দর ঠিক একই রকম আতঙ্ক বিরাজ করছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দোতলায়, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যেই অংশটি দিয়ে প্রবেশ করা হয় বিমানবন্দরে, সেই ডিপার্চারের অংশের এই দোতলার যে মূল ভবনের সাথে সড়কের যে ছাদটি আছে, এই ছাদের যে জয়েন্ট অংশগুলো আছে, সেই অংশগুলোই প্রায় প্রতিটি অংশ নড়ে তার গোড়া থেকে পলেস্টার ছুঁড়ে পড়েছে। এবং এখানে আপনি যত মানুষ দেখছেন, এর অধিকাংশ মানুষ তখন ছিল, তারা মাথার উপরে কেউ হয়তো ভেঙে পড়বে, বিকট শব্দ হয়েছে, অনেকে আতঙ্কের কথা বলেছেন। তারা ছোটাছুটি করে বাইরে হয়তো যাওয়ার জায়গা পায়নি, কিন্তু
নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেছেন ঠিক এখানেই। এখন যে মানুষগুলো আমরা দেখছি আরও 2-3 ঘন্টা আগে এর চেয়েও বেশি যাত্রী এখানে বা যাত্রীর সাথে যারা স্বজনরা এসেছিলেন তারা সেখানে ছিল, সবাই আতঙ্কে ছিল। এবং এই যে আপনাকে যদি একটু দেখায় যে দুইটি ভবনের সংযোগস্থলে যে বিমগুলো আছে এই বিমগুলোই প্রায় প্রতিটির বিমের গোড়া অংশ থেকেই পলেস্তারাগুলো খসে খসে পড়েছে এবং এটি কতটুকু ক্ষতি হয়েছে সেটা জানার জন্য বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এসেছিল। তারা পরীক্ষা করে বলেছেন যে আপাতত খুব বড় ধরনের ভয়ের কিছু নেই, কারণ আপনি জানেন যে 1980 সালের পরে এই বিমানবন্দরটি এই ভবনটি নির্মাণ করা হয়েছিল এবং সেই তখনকার বিমানবন্দরে এত উচ্চতায় বাংলাদেশে এরকম বিমানবন্দর এই প্রথম। সেই উচ্চতার বিমানবন্দরে যখন সব জায়গায় এই বিমগুলো এরকম নড়ে চড়ে যায় সেটা সত্যি একটা আশঙ্কার বিষয়। তবে আপাতত তারা বলছেন যে পলেস্তারাগুলো তারা চেক করছেন কোথায় কোথায় নড়বড়ে হয়েছে, সেগুলো ভেঙে আবার সিভিল এভিয়েশনের প্রকৌশলীদের উপস্থিতিতে তারা এই পলেস্তারাগুলো ভেঙে পরিষ্কার করছেন এবং সবগুলো তারা চেক করে দেখছেন যে আর কোনো বড় ধরনের সমস্যা আছে কিনা। তবে তারা বলছেন যে আপাতত বড় ধরনের সমস্যা নেই, এটি একটি স্বস্তির খবর। আর এই পলেস্তারা পড়ে যাওয়ার কারণে এখানে কোনো হতাহতের খবরও আমরা পাইনি, এটাও আর একটি স্বস্তির খবর। শাওন। আব্দুল্লাহ তুহিন জানাচ্ছিলেন বিমানবন্দর থেকে। গত 30 বছরের মধ্যে দেশে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। এই তথ্য জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। সকাল 10:38 যে ভূমিকম্পটা হয়েছে, উৎপত্তি স্থলটা ছিল আসলে নরসিংদীর মাধবদী। এই যাবৎকালের যদি আমি বলি এই 3 দশকের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প ছিল আজকে। 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। এটা একটা মাঝারি মানের ভূমিকম্প। 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান। বিভিন্ন সময় ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজুড়ে প্রাণ গেছে লাখ লাখ মানুষের। 2 দশক আগে ইন্দোনেশিয়ায় হওয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রাণ যায় 2,83,000-এর বেশি মানুষের। 9.1 মাত্রার সেই কম্পন অনুভূত হয়েছিল অন্তত 14টি দেশে। 2010 সালে হাইতির ভূমিকম্পে নিহত হয় 1,60,000 মানুষ। ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। 2004 সালে 26 ডিসেম্বর রীতিমতো তাণ্ডব নেমে এসেছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা আন্দামান দ্বীপপুঞ্জে। 19 মিনিট স্থায়ী 9.1 মাত্রার কম্পনে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া সহ 14টি দেশ, যাতে প্রাণ যায় 2,83,100 জনের। এটিকেই বলা হয় বিশ্বের স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। 1 বছর পর আরেকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় কাশ্মীরে। পাকিস্তান ও ভারত 2 দেশ নিয়ন্ত্রিত ভূখণ্ডেই 7.2 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল 87,000-এর বেশি মানুষ। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। আনুমানিক 87,500 মানুষের প্রাণ নিয়েছে সেই কম্পন। নেপালে 2015 সালে স্মরণকালে শক্তিশালী 2টি ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 9,000 মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির 40% এলাকা। ভূমিকম্পের প্রভাবে বরফ ও ভূমিধস হয়েছিল এভারেস্টেও। ইতিহাস বলে বরাবরই অন্যান্য অঞ্চলের চেয়ে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সুন্দা মেগাথ্রাস্ট, সুমাত্রা ফল্ট জোন, সাগাইং ফল্ট এবং প্রধান হিমালয় থ্রাস্ট এর মতো ভূমিকম্প প্রবণ ফল্টের অবস্থান এই অঞ্চলেই। বিভিন্ন সময় ভূমিকম্প তছনছ করেছে বিশ্বের অন্যান্য মহাদেশের অনেক দেশও। 2010 সালে আরেকটি বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয় ক্যারিবিয়ান দেশ হাইতির বিস্তীর্ণ এলাকা। 1,60,000 মানুষ জীবন হারিয়েছিল সেই দুর্যোগে। বহু বাড়িঘর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, বাস্তুচ্যুত হয়েছিল লাখ লাখ বাসিন্দা। চলতি বছর কয়েক দশকের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। প্রাণ যায় কয়েক হাজার মানুষের। 7.7 মাত্রার সেই কম্পন অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত 7 দেশে। 2 বছর আগে স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগের সাক্ষী হয়েছিল তুরস্ক সিরিয়া। 7.8 মাত্রার সেই ভূমিকম্পে তুরস্কেই 50,000-এর বেশি মরদেহ উদ্ধার হয়েছিল। সিরিয়ায় মেলে আরও 6,000 নিষ্প্রাণ দেহ।
এছাড়াও ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত আফগানিস্তানে নিয়মিতই অনুভূত হয় কম্পন। চলতি বছর একাধিকবার ভূমিকম্প হয়েছে দেশটিতে, যাতে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, আরও একবার ভূমিকম্পের খবর জেনে নিতে চাই। আমার সহকর্মীরা এই মুহূর্তে গাজীপুর এবং রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন। গাজীপুরে পলাশ প্রধান রয়েছেন, শুরুতেই তার কাছে যাচ্ছি। পলাশ, আজকে তো ছুটির দিন, গার্মেন্টস সবগুলো প্রায় বন্ধই বলা যায়। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া গেছে কি? আসলে পরিমাণে স্ট্রাকচার এবং উৎপাদনের যে বিষয়টি সেটি আসলে তদন্ত করে জানা যাবে। তবে ক্ষয়ক্ষতি পোশাক শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু হুড়াহুড়ি করে নামতে গিয়ে একে অপরে অনেকগুলো টঙ্গী সরকারি হাসপাতালের তথ্য নেই, সেক্ষেত্রে বলবো প্রায় 164 জন পোশাক শ্রমিক তারা হতাহত হয়েছে। আমরা একজনের উপরে অর্থাৎ এক একটা শ্রমিকের উপরে প্রায় 10 জন 12 জন করে ছিল, সেই ক্ষেত্রে কিন্তু তারা নামার চেষ্টা করছিল। সেই নামার মূলত তারা কিন্তু এই ধরনের আহত অবস্থা পড়ে যায়। আমরা দেখছি যে হাসপাতালে কিন্তু বেশ এখন পর্যন্ত ভর্তি একাধিক রয়েছে। সেই ভর্তির অবস্থা কিন্তু আমরা দেখছি যে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে দেখভাল করছে কার কি লাগবে, কিভাবে লাগবে শ্রমিকদের জন্য। এবং যারা কর্তৃপক্ষ রয়েছে পোশাক কলকারখানা, সেই কর্তৃপক্ষরা কিন্তু আসলে এসে কিন্তু দেখভাল করছে। অর্থাৎ সবকিছু মিলে যদি বলি সেই ক্ষেত্রে বলবো যে গাজীপুর কয়েকটি কারখানার মোট 300-র অধিক শ্রমিক কিন্তু এখনো পর্যন্ত তারা আহত অবস্থা রয়েছে। শাওন, পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। রূপগঞ্জে রয়েছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, এবার যাবো তার কাছে। জয়, এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি আমরা, মা আহত কুলসুম বেগম, তার কি অবস্থা এই মুহূর্তে? আর কোনো ক্ষয়ক্ষতির খবর আছে কি? শাওন, আপনি যে শিশুটির মৃত্যুর খবরটি জেনেছেন, এই গোলাকান্দালে এই বাড়িটিতে কিন্তু এই শিশুটি বসবাস করতেন পরিবার নিয়ে। এর পাশেই কিন্তু মাধবদী অঞ্চল শুরু হয়েছে, অর্থাৎ ভূমিকম্পের যে উৎপত্তিস্থল সেটা খুব কাছে কিন্তু। আর এই বাড়ির ভিতরে কিন্তু শিশুর মরদেহটি রয়েছে। তার মা যেহেতু মৃত্যুসজ্জা এখন ঢাকা মেডিকেলে রয়েছেন, সে কারণে কিন্তু তার দাফন কাফনের কোনো সুরাহা করা যাচ্ছে না। তার বাবা সেখানে তার মাকে নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে ঘটনার পরপরই কিন্তু এই ঘটনাস্থলে ছুটে এসেছেন রূপগঞ্জের ইউনো সাইফুল ইসলাম জয়। তিনি আসলে জানাবেন যে রূপগঞ্জে আসলে এই ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুর দাফন কাফনের ব্যাপারে কি পদক্ষেপ নেবে। আমাদের এখানে রূপগঞ্জের টোটাল 4টি স্থানে বিল্ডিং এর কিছু অংশ ধসে পড়েছে, বিশেষ করে প্রাচীর। তো একটি স্থানে মূলত আমরা যেখানে দাঁড়িয়েছি একজন শিশু মারা গিয়েছে এবং 2 জন আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তো যেহেতু মা এবং বাবা দুজনই হসপিটালে রয়েছেন, আমরা শিশুটাকে রেখেছি। আমাদের উপজেলা প্রশাসন থেকে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হয়েছে দাফনের জন্য, এবং যে 2 জন ট্রিটমেন্ট নিচ্ছেন তাদেরকেও আমরা আর্থিক সাহায্যের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শাওন, শুনছিলাম যে ইউনো বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে আহত এবং নিহতদের এক ধরনের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ছিল রূপগঞ্জের আমার কাছে সর্বশেষ খবর। যথাযথ মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনটি উপলক্ষে সকালে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানও। এছাড়া দিনের শুরুতে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি স্থাপনা এবং বিমান ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যেসব অকুতোভয় বীর সেনানী আত্মাহুতি দিয়েছেন, সেসব সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শ্রদ্ধা নিবেদন। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র জনতার এনে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রের উত্তরণে দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ভূমিকম্প মোকাবেলায় সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আজকের ভূমিকম্পের পর আর ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ নিরাপদে থাকবে, তাই প্রস্তুতি নিতে হবে। বিএনপির এ নেতা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতন না হলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেন ডাক্তার জাহিদ। এ সময় ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন তিনি। রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ বর্তমান সরকার যিনারাই আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন, সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন, সব কিছু মিলিয়ে আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তার থেকে যাতে কম ক্ষয়ক্ষতি কিভাবে করা যায়। গত 5 বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখেননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা জানিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ভূমিকম্পের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, এটাকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই। বলেন, বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন হচ্ছে, কিন্তু যেসব ভবন আগে হয়েছে সেগুলো 90% ভূমিকম্প টেকসই নয়। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত দেওয়া যাবে না। দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অগ্নি ঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় 3 বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। আমার মনে হয় গত 5 বছরে যে কয়বার ভূমিকম্প হলো, এই রকম জোরে এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের উপর অনেকখানি নির্ভর করবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ। ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। রায়ে বলা হয়েছে, সংসদ ভেঙে গেলে 15 দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার। যদিও এটি কার্যকর এবার হচ্ছে না, বরং দেখা যাবে পরের বার অর্থাৎ 14th সংসদ নির্বাচন থেকে। এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয়। আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে
সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না, বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সংকট কিন্তু বহুমুখী, সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে, তার মাথার মধ্যে কি চলছে, সেটি হলো মূল সংকট। তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা, যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে। সিনিয়র এই সাংবাদিকের শঙ্কা, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে। আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয়, মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে। আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে, এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যার জন্ম দেবে। রাজনৈতিক বোদ্ধাদের মতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জনগণের আস্থা ফেরানোর বড় সুযোগ, কিন্তু কাঠামো আইন রাজনৈতিক গ্রহণযোগ্যতা না পেলে ডেকে আনতে পারে নতুন সংকট। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তীব্র ভূমিকম্প প্রভাব ফেলেছে বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টেও। মিনিট 3 বন্ধ ছিল ম্যাচ। গণমাধ্যম কর্মীরাও ছিলেন আতঙ্কিত। প্রেস বক্স ভেঙে পড়ার আশঙ্কায় ছিলেন সাংবাদিকরা। বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টের তৃতীয় দিনের মাঝেই ভূমিকম্প মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও কেঁপে উঠেছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, যারা প্রেস বক্সে ছিলাম, আমি যেমন মিডিয়া সেন্টারের এই জায়গাটাতেই ছিলাম, আমি অনুভব করেছি, আমার কাছে মনে হয়েছিল এই যে প্রেস বক্সটা, এই যে মিডিয়া সেন্টারটা, সেটা যেন ভেঙে পড়বে, চোখের সামনে কাঁপছিল। একদম ঠিক এই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম। বাংলাদেশ টি-20 দলের ক্রিকেটাররা এইখানে একাডেমি মাঠে প্র্যাকটিস করছিলেন, তাদের প্র্যাকটিস দেখছিলাম, আর বাকি সাংবাদিকরা প্রেস বক্সে ছিলেন। তারা দৌড়ে নেমে আসেন। এই জায়গাটায় একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়, একটা ভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ জানতো না, কেউ বোঝেনি কি করা যেতে পারে। সবাই একটা অজানা আশঙ্কার মধ্যে ছিলেন। 5.5 মাত্রার এই ভূমিকম্পটা, যেটার উৎপত্তি স্থল বলা হচ্ছে নরসিংদীতে, ঢাকা থেকে একদম কাছে, তাই বোঝাই যাচ্ছে যে কতখানি বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাই গেছেন। সবার চোখে মুখে চিন্তার ছাপ ছিল, সবাই নানা উৎকণ্ঠায় সময় পার করছিলেন। সারা দেশে সবাই হয়তো তীব্রভাবে টের পেয়েছে, কিন্তু প্রেস বক্সে যারা আমরা ছিলাম তাদেরটা একদম ভয়ঙ্কর অবস্থা ছিল। কারণ কি, প্রেস বক্সটা কিন্তু অনেকটা অস্থায়ী স্থাপনার মতো, যদিও স্থায়ী কিন্তু একটু নড়বড়ে এবং খুব শক্ত নয় আর কি। অনেক সময় এটা এমনিতেই কাঁপে, আপনি জানেন। সো এই কারণে ওখানে তীব্র ঝাঁকুনি ছিল এবং ঝনঝন শব্দ করছিল, মনে হচ্ছিল যে সব কিছু ভেঙে পড়বে। মাঠে আমরা জাস্ট এক ঝলক তাকানোর সুযোগ পেয়েছি, তখন তারাও হয়তো বুঝে উঠতে পারছিল না কী হলো, কারণ মাঠে যদি এতটা তীব্রভাবে অনুভূত হওয়ার কথা না, তারপর মাটি তো কাঁপছে, তারা তো ফিল করেছেই। তো আমরা জাস্ট দেখলাম যে প্লেয়াররাও এদিক ওদিক তাকাচ্ছে, তারপরে আর কিছু দেখতে পাই নাই। আমরা নিজেদের যান বাঁচানোর জন্য আগে দৌড় আর কি। মিডিয়া সেন্টারটা ভেঙে পড়তেছে আর কি, পাশের বিল্ডিং থেকে চিল্লাচিল্লি করতেছিল এবং আমরা হুট করে তো আমরা বুঝতে পারি না, খুব অল্প সময় মাঠে ক্যাচ করতে সময় লাগে। আর মানুষের আতঙ্ক, ক্রিকেটারদের আতঙ্ক আমরা টের পাচ্ছিলাম। এখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করতেছিল এবং ম্যাচও বন্ধ হয়ে গেছিলো, এবং গ্যালারি থেকে দর্শকরা চিৎকার করতেছিল, তাকবীর দিচ্ছিল, আমরা শুনছিলাম এখান থেকে। ভূমিকম্পটা যখন হচ্ছিল তখন 10:38 মতো। সেই সময়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেহেতু আয়ারল্যান্ড এবং বাংলাদেশের টেস্ট ম্যাচটা চলছে, মিনিট 3 জন্য সেই ম্যাচটা বা সেই ম্যাচের তৃতীয় দিনের খেলা বন্ধ ছিল। পরবর্তীতে যদিও আবারও খেলা শুরু হয়, নিশ্চয়ই ক্রিকেটারদের জন্য নতুন অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতা তারা কখনোই পেতে চাইবেন না। নিশ্চয়ই আমাদের মতো গণমাধ্যম কর্মীদের জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাও আমরা নিশ্চয়ই আর পেতে চাইব না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।